আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাই আমার আজকের পাঠে। আমি সঙ্গে আছি উম্মে কুলসুম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। তো গত ক্লাসে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, যে বলেছি সমবায় কমপ্লিট করে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেই কোশ্চেনগুলোর মধ্য থেকে সর্বপ্রথম আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করেছি সেই কোশ্চেনটি হচ্ছে সমবায়ের সঞ্চিতি তহবিল গঠন সংক্রান্ত একটি কোশ্চেন, যেখানে সঞ্চিতি তহবিলকে কাজে লাগাতে গেলে সমবায়ের মূল মুনাফার বা মোট মুনাফা থেকে সঞ্চিতি তহবিলকে আলাদা করে বের করে সেটা কাজে লাগানোর যে প্রক্রিয়া বা উপায় সেই ব্যাপারে এখানে উল্লেখ করা থাকে। তো আসো আমরা আলোচনা করি। তো এর আগে একটা কোশ্চেন সম্পর্কে মুখে মুখে আলোচনা করেছিলাম কিছুটা, যে কিভাবে আমরা আর্থিক বছরগুলো থেকে সঞ্চিতি তহবিল বের করতে পারি। তো আজ আমরা আরেকটি উদ্দীপক, সেই উদ্দীপকটি নিয়ে আবার আলোচনা করব, এবং আরেকটি উদ্দীপকও এখানে উল্লেখ আছে। যে পূর্বে যে উদ্দীপকটি নিয়ে আলোচনা করেছিলাম সেটার কথা বলেছিলাম যে সুধী মহাজন ঋণদাতাদের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে দত্তপুর গ্রামের 30 জন কৃষক সোনালী নামক একটি বিধিবদ্ধ সংগঠন গড়ে তোলেন। তারা উক্ত প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে ঋণ পেয়ে থাকে। বিধি অনুযায়ী তারা মুনাফার সর্বোচ্চ অংশ নিজেদের মধ্যে ভাগ করে দেন। তো বিধি অনুযায়ী মুনাফার অংশ, মানে যার যত শেয়ার সেই অনুযায়ী মুনাফার অংশটা বন্টন করা হয়। তো এখন দেখো কি বলেছে, যে 2013 সাল পর্যন্ত তাদের সংগঠনের মুনাফার হার কেমন ছিল। তো মুনাফার হার ছিল, ধরো 2011 সালে 2 লক্ষ টাকা, 12 সালে 3 লক্ষ টাকা, 13 সালে 4 লক্ষ টাকা। তো এইভাবে মুনাফার হার তাদের ছিল। তো এখন দেখো কি বলেছে, যে 14 সালে এসে তারা চিন্তা করলো 2014-তে জমা 14 পর্যন্ত বর্তমান যে জমার পরিমাণ, সে জমার সঞ্চিতি তহবিল থেকে তারা 2 লক্ষ টাকা মূল্যের 2 লক্ষ টাকা খরচ করে 5টি রিক্সা ক্রয় করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তো এখন কোশ্চেনের মধ্যে আসি, যেখানে কোশ্চেন লেভেলগুলো কেমন থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে সৃজনশীলের ক্ষেত্রে যা হয়, 4টি কোশ্চেন থাকে। 4টি কোশ্চেনের মধ্যে ক, খ, গ, ঘ। হ্যাঁ, 4টির মধ্যে প্রথমটা থাকে জ্ঞানমূলক থেকে কোশ্চেন, পরেরটা অনুধাবন, পরেরটা প্রয়োগ, তারপরেরটা হচ্ছে উচ্চতর দক্ষতা। তো জ্ঞানমূলক কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে সমবায় সমিতি কাকে বলে। আমরা সর্বপ্রথমে কিন্তু সমবায় সমিতি সম্পর্কে আলোচনা করেছি, এবং টোটাল চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে এখন এসে অবশ্যই আমরা সমবায় সমিতি কাকে বলে তার একটা সংজ্ঞা দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ। কারণ নিজে থেকেই আমি বলেছি যে সমবায়ের সংজ্ঞা উপস্থাপন করার জন্য তুমি যদি চাইলে নীতিগুলো নিয়েও সমবায়ের সংজ্ঞা দিতে পারো, বা গঠন নিয়ে বা বিধি নিয়ে সমবায়ের সংজ্ঞা উপস্থাপন করতে পারো। তো সমবায়ের মূল কি, যে কতিপয় একই সমশ্রেণীর বা পেশাভুক্ত কতিপয় লোক একত্রিত হয়ে নিজেদের আর্থিক উন্নয়নের উদ্দেশ্যে যে সংগঠন গঠন করে তাকে সমবায় সমিতি বলে। হ্যাঁ, এর সংজ্ঞা তোমরা আরও সুন্দরভাবে দিতে পারো। হ্যাঁ, কমপ্লিট করে দিও। এরপর খ নাম্বার, যেটা অনুধাবনের জন্য কি কোশ্চেন আছে, দেখো যে একতাই বল উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো একতাই বল, এটা কোথায় বলা হয়েছে, যে ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা বলা আছে কিন্তু সমবায়ের নীতিগুলোর মধ্যেই কিন্তু বলা আছে যে সমবায়ের যে মূলনীতির মধ্যে সর্বপ্রথম এবং প্রধান নীতি হচ্ছে একতাই বল। তো এই একতাই বলের যে গুরুত্ব, সেটাকে তুলে তোমরা চাইলে সুন্দরভাবে এটার কোশ্চেন উপস্থাপন করতে পারো, যে একতাবদ্ধতা নিজেদের উন্নয়ন সাধনের উদ্দেশ্যে কিন্তু কিছু লোক, সমশ্রেণীর বা সম পরিমাণ নিপীড়িত ব্যক্তিগণ একত্রিত হয়েই কিন্তু সমবায় গঠন করেন। তো যেহেতু একই শ্রেণীর, একই পেশাভুক্ত, একই মানসিকতার কিছু লোক একত্রিত হয়ে সমবায় গঠন করে, তাই এখানে একতাবদ্ধতার গুরুত্ব কিন্তু যথেষ্ট। হ্যাঁ, একতা ছাড়া সমবায় সমিতি গঠন করা সম্ভব নয়। এক মানসিকতার মানুষ, একই ধরনের
চিন্তা ভাবনার মানুষ, হ্যাঁ, একত্রিত হয়ে সমবায় সমিতিটা গঠন করতে হয়। তো এরপর উচ্চতর দক্ষতা বা প্রয়োগের মধ্যে কি আছে দেখো, গ নাম্বার বলছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন ব্যাখ্যা করো। তো এক উদ্দীপকে একটা সমবায় সমিতির কথা বলা হয়েছে। তো সেই সমবায় সমিতির ধরন বুঝতে গেলে কিন্তু আমরা সমবায়ের প্রকারভেদটা জানতে হবে। তো আমরা প্রকারভেদ সম্পর্কেও বিশদভাবে আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রকার সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করে দিয়েছি। তো সমবায়ের প্রকারভেদ, সমবায় মূলত কত প্রকার বলেছি যে 3 প্রকারের সমবায় সমিতির সমবায়ের প্রকারভেদকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই 3 ভাগ কি কি দেখি। 3 ভাগের মধ্যে একটা হচ্ছে সদস্যদের প্রকৃতি বিচারে সমবায় সমিতি, উদ্দেশ্যগত দিক বিচারে সমবায় সমিতি, আর একটা হচ্ছে সাংগঠনিক স্তর বিচারে সমবায় সমিতি। এই 3 প্রকার সমবায় সমিতির মধ্যে এখন এই যে উদ্দীপকটার কথা বলা হয়েছে, সেই উদ্দীপকটা কোন প্রকারের সমবায়ের মধ্যে পড়ে সেটাই বোঝার বিষয়। যে বলেছে যে সুদী মহাজন ঋণদাতাদের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে দত্তপুর গ্রামের 30 জন কৃষক সোনালী নামের একটি বিধিবদ্ধ সংগঠন গড়ে তোলে। তো মূলত আমরা যদি যখন জানতে চাওয়া হবে যে কোন ধরনের সমবায় সমিতি, মানে সমিতির প্রকার থেকে জানতে চাইবে, তখনই কিন্তু আমরা সমিতির উদ্দেশ্য, যে সমিতিটি গঠন করা হয়েছে সেই সমিতির উদ্দেশ্যটার দিকে খেয়াল করব। যে কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গঠন করলো, তখন এটাকে কী ধরনের সমবায় সমিতি বোঝা যাবে? অবশ্যই উৎপাদক সমবায় সমিতি। আবার যদি বলা হয়ে থাকে যে কতিপয় ব্যক্তি কতিপয় জেলে একত্রিত হয়ে তাদের মৎস্য বিক্রয় করার উদ্দেশ্যে, মাছ ন্যায্য মূল্যে বিক্রয় করার উদ্দেশ্যে সমবায় সমিতি গঠন করলো, তাহলে তখন এটা কি হতে পারে? তা সেটা হচ্ছে যে শ্রমজীবী সমবায় সমিতি, মানে তারা একত্রে একই শ্রেণীর শ্রমিক শ্রেণীর লোকেরা, হ্যাঁ, একত্রিত হয়ে সমবায় সমিতিটি গঠন করলো। তো একইভাবে এখন যে কোশ্চেনটার কথা আমি আলোচনা করছি সেখানেও বলা হয়েছে কিন্তু সুদী মহাজন ঋণদাতাদের হাত থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে। তার মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে ঋণদাতাদের হাত থেকে রক্ষা পাওয়া। তাহলে কি বলেছে কোশ্চেনটা দেখো, যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন, এই সমবায় সংগঠন। তাহলে এটা অবশ্যই এটা হবে ঋণদান সমবায় ঋণদান সমিতি। ঋণদান সমবায় সমিতি হচ্ছে, যেহেতু এখানে উদ্দেশ্যের কথা বলা হয়েছে, আর সমবায় সমিতির যে ধরন 3 ধরন, একটা হচ্ছে সদস্যের প্রকৃতির বিচারে, আরেকটা হচ্ছে উদ্দেশ্যগত দিক বিচারে, আর সাংগঠনিক স্তর বিচারে। এখানে যেহেতু উদ্দেশ্যের কথা বলা হয়েছে, তাহলে উদ্দেশ্যগত দিক বিচারে সমবায় সমিতিটি হচ্ছে সমবায় ঋণদান সমিতি বলা যেতে পারে। তো এরপর হচ্ছে যেটা উচ্চতর দক্ষতা বলি আমরা, ঘ নাম্বারের জন্য যে কোশ্চেনটা থাকে, সেই কোশ্চেনে কি বলেছে দেখো, যে তুমি কি মনে করো সঞ্চিতি তহবিল হতে 5টি রিক্সা ক্রয় করা সম্ভব হবে? দেখো কোশ্চেনে ফিরে আসি। আবার কোশ্চেনে কি বলেছে, যে বিধি অনুযায়ী তারা মুনাফার সর্বোচ্চ অংশ নিজেদের মধ্যে ভাগ করে, হ্যাঁ। তারপর আবার 13 সাল পর্যন্ত তাদের যে সংগঠনের যে মুনাফা, সেই মুনাফা থেকে মুনাফার যে সঞ্চিতি জমা আছে, সেই সঞ্চিতি থেকে তারা 2 লক্ষ টাকা খরচ করে 5টি রিক্সা ক্রয় করতে ইচ্ছুক। তো এখন 2 লক্ষ টাকা 11 সাল, 12 সাল, 13 সালে 3 সাল মিলিয়ে 3 বছর পরে তাদের যে সঞ্চিতি তহবিলের পরিমাণ জমে, সেই অর্থ দিয়ে তারা কি রিক্সা ক্রয় করতে পারবে? সেটা যাচাই করতে গেলে আমাদেরকে আবার একটু ক্যালকুলেশন করা লাগবে। যেমন কি বলেছে, যে 2011 সাল আমরা জানি যে সঞ্চিতি তহবিলের পরিমাণ কত, ন্যূনতম কিন্তু 15% সঞ্চিতি তহবিল রাখা লাগে, আমরা এটা জানি। তো ন্যূনতম 15% সঞ্চিতি তহবিল গঠন করা হলে সেই 15% কিন্তু 2011 সালে, মানে প্রতি বছরই যে মুনাফা হয়, সেই মুনাফা থেকে 15% রাখা হয় সঞ্চিতি তহবিল। তো সেই 15% প্রতি বছরের মুনাফা থেকে 15% বের করতে হবে। বের করে প্রতি বছরের মুনাফার সেই
অংশগুলোকে একত্রে যোগ করে যদি কাঙ্ক্ষিত যে মূল্য ধরা হয়েছে পণ্য ক্রয় করা বাবদ সেই কাঙ্ক্ষিত মূল্য পর্যন্ত পৌঁছায়, তাহলে বুঝতে হবে যে পণ্য ক্রয় করা সম্ভব। আর যদি কাঙ্ক্ষিত মূল্য পর্যন্ত না পৌঁছায় তাহলে সম্ভব নয়। এইভাবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হব। তো এইটা আমি বোঝানোর জন্য একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটা উদ্দীপকে আসি। দেখো বোর্ডে লেখা আছে, আমি একটু পড়ছি, যে ভোলার মনপুরার জেলেরা তাদের আর্থসামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করে। তাদের অর্জিত মুনাফার পরিমাণ কত ছিল? দেখো, তাদের অর্জিত মুনাফার পরিমাণ 2011 সালে ছিল 20,000 টাকা, 2012 সালে 25,000 টাকা, 13 সালে 30,000 টাকা আর 14 সালে 35,000 টাকা। হ্যাঁ, অর্জিত মুনাফার পরিমাণ। তো এখন কি বলেছে কোশ্চেনটা দেখো, যে মাছ সংরক্ষণের জন্য তারা 20,000 টাকা ব্যয়ে আইস বক্স ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাই তারা সঞ্চিতি তহবিল কাজে লাগাতে চাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঞ্চিতি তহবিল 15% সেটা উল্লেখ করে দেওয়া থাকে, আবার অনেক ক্ষেত্রে সঞ্চিতি তহবিল উল্লেখ করে দেওয়া থাকে না। উল্লেখ করে যদি সঞ্চিতি তহবিলের পার্সেন্টেজ যদি উল্লেখ করে নাও দেওয়া থাকে, তবুও কিন্তু আমরা জানি যে সমবায়ের উপবিধি অনুযায়ী সঞ্চিতি তহবিল 15% গঠন করা হয়। তো সঞ্চিতি তহবিলের কথা উল্লেখ করা থাকলেই আমরা সেই 15% নিয়ে কাজ করব। আচ্ছা, এখন আমি এটাকে দেখি, কোশ্চেন আকারে সাজাই। আমরা জানি সমবায় সমিতির আইন অনুযায়ী আয়ের 15% সাধারণ সঞ্চিত তহবিল, আয়ের 15% সাধারণ সঞ্চিতির তহবিল তহবিলে সঞ্চয় করতে হয়। তো 15% যেহেতু 15% যেহেতু সঞ্চিতি তহবিলে সঞ্চয় করতে হয়, তো উদ্দীপকের বিধি অনুযায়ী অনুযায়ী 15% রাখার পর জমাকৃত অর্থের পরিমাণ হয় সমিতির জমাকৃত অর্থের পরিমাণ হয় কত? এবার আসি যে আমরা জানি সমবায় সমিতির আইন অনুযায়ী আয়ের 15% সাধারণ সঞ্চিতি তহবিলে সঞ্চয় করতে হয়। তো উদ্দীপকের বিধি অনুযায়ী 15% রাখার পর সমিতির জমাকৃত অর্থের পরিমাণ কত দাঁড়ায়? এখন আমরা সাল অনুযায়ী দেখি যে 2011 সালের জমার হার কত ছিল। 2011 সালের জমার হার কত ছিল? 20,000 টাকা। 2011 সালের
জমার হার ছিল 20,000 টাকা। তো 20,000 টাকার পর তো 20,000 টাকা, তো যেহেতু 20,000 টাকার আমরা কি বলেছি যে 15% সঞ্চিতি তহবিল ভরতে হবে, তাহলে 20,000 টাকা পূরণ 15% সমান সমান কত হবে? হ্যাঁ, তো 20,000 টাকার 15% তোমরা একটু ক্যালকুলেশন করো। 20,000 টাকার 15% বের করলে আমাদের এখানে থাকে 3,000 টাকা। দেখি তো, হ্যাঁ 3,000 টাকা, 3,000 টাকা। তারপর আবার 2011 পরে হচ্ছে 2012 সালের জমার হার ছিল, 2012 সালে ছিল 25,000 টাকা, 25,000 টাকা। 2012 সালের 25,000 টাকার 15% হবে 3,750 টাকা, 3,750 টাকা। তারপর 2013 সালের জমার হার ছিল 30,000 টাকা, 30,000 টাকার 15% যদি বের করি তাহলে দাঁড়ায় 4,500 টাকা, 4,500 টাকা। তারপর 2014 সালের জমার হার হচ্ছে 35,000 টাকা, 35,000 টাকা, 3,500, 35,000 টাকা পূরণ 15% সমান সমান 35,000 টাকার 15% বের হয় 5,250 টাকা, 5,250 টাকা। তো এই হচ্ছে সঞ্চিতির পরিমাণ। তো যে পরিমাণ সঞ্চয় করা হলো এই সঞ্চিতির উপরে এখন তো এখন এই হচ্ছে সঞ্চিতির পরিমাণ। এখন আসা যাক যে সোনালী নামক প্রতিষ্ঠানটির মোট সঞ্চয় সঞ্চয় হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকা যোগ 3,750 টাকা, 4,500 টাকা এবং 5,250 টাকা। তো সবগুলো যোগ করলে কত হয়? সবগুলো যদি যোগ করা হয় তাহলে হয় 16,500 টাকা, 16,500 টাকা। তো এই হচ্ছে যে প্রতিষ্ঠানটির মোট সঞ্চয় 4 বছর পর 2011, 12, 13 এবং 14, হ্যাঁ এই 4 বছর পর প্রতিষ্ঠানের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে 16,500 টাকা। তো এই 16,500 টাকা তাদের যদি সঞ্চয় হয় তাহলে তারা কি চিন্তা করেছে যে 20,000 টাকা ব্যয়ে একটি আইসবক্স তৈরি করবে। তো এর আগে যেটা উদ্দীপকটি পড়তে গিয়ে যেটা বলেছিলাম যে ভোলার মনপুরা জেলায় তাদের আর্থসামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করেছে। 13 সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ হচ্ছে 20,000, 25,000, 30,000 এবং 35,000 টাকা। তো তারা বিধিগত ন্যূনতম হারে সঞ্চিত তহবিল সংরক্ষণ করে এবং মাছ সংরক্ষণের জন্য তারা 20,000 টাকা খরচ করে
একটি আইস বক্স তৈরি করার সিদ্ধান্ত নেয়। তা এখন বলা হয়েছে যে 20,000 টাকা, কোশ্চেনটা কি বলেছে যে সঞ্চিতি তহবিল হতে আইস বক্স ক্রয়ের সমুদয় অর্থ সংস্থান করা যাবে কি? তোমার বক্তব্যের যুক্তিকতা যদি না হয় তাহলে তোমার বক্তব্যের যুক্তিকতা মূল্যায়ন করো। তো এখন দেখো আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে 20,000 টাকা মূল্যের আইস বক্স ক্রয় করতে পারছি না, কারণ এখানে আমাদের অর্থ আছে মাত্র 16,500 টাকা। তাই এখন উত্তর দিতে গেলে তোমরা এভাবে লিখবা যে না, আমি মনে করি যে জেলেরা 20,000 টাকা ব্যয় করে নির্দিষ্ট 20,000 টাকা ব্যয় করে আইস বক্স ক্রয় করতে পারবে না, কারণ তাদের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 16,500 টাকা। হ্যাঁ, তো এরপর এইভাবে তোমরা কোশ্চেনটাকে উপস্থাপন করে দিবে। তো এই ধরনের এই চ্যাপ্টারে এই ধরনের ভিন্ন ভিন্ন অঙ্ক থাকে, তোমরা এ থেকে কয়েকটা অঙ্ক একটু এক্সারসাইজ হিসেবে করার চেষ্টা করবে। তো আবার আরেকটি ব্যাপার যেটা, যে আমরা সমবায়ের উপবিধি অনুযায়ী কিন্তু মূলত সঞ্চিতি তহবিলের কথা বলা হয়েছে, আবার উন্নয়ন তহবিল কিন্তু 3% সংরক্ষণ করা হয়, তো সেটা বাধ্যতামূলক নয়। উন্নয়ন তহবিল যদি সমবায়ীরা মনে করে যে উন্নয়ন তহবিল তারা গঠন করবে এবং উন্নয়ন তহবিলে তারা অর্থ সংরক্ষণ করবে, সেই ক্ষেত্রে তারা সংরক্ষণ করতে পারে। তো এখন যদি এখানে উল্লেখ করা থাকতো যে সঞ্চিতি তহবিল এবং উন্নয়ন তহবিল কাজে লাগিয়ে তারা আইস বক্স ক্রয় করবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবার আমাদের আরেকটু কাজ ছিল, সেটা হচ্ছে যে 20,000 টাকার 15% 3,000 টাকা আসলো। 15% হচ্ছে এটা সঞ্চিতি তহবিল, হ্যাঁ, সঞ্চয় তহবিল যেটা। আবার 20,000 টাকার উপরে আমরা 3% যদি উন্নয়ন তহবিল, মূলত 3%, হ্যাঁ, তো উন্নয়ন তহবিলের কথা উল্লেখ করে দেওয়া থাকবে। সঞ্চিতি তহবিলের কথা বলেছিলাম যে উল্লেখ করে দেওয়া থাকতে হয় না, শুধু সঞ্চিতি তহবিল থেকে কোনো কাজ করবে সেভাবে বলা থাকলেই হয়, কিন্তু উন্নয়ন তহবিলের কথা আবার উল্লেখ করে দেওয়া থাকে। তো যদি কোশ্চেনে সেরকম সঞ্চিতি তহবিলের কথা উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে কি করতে হবে যে 20,000 টাকার আবার 3% বের করতে হবে। 20,000 টাকার 3% বের করে যে টাকাটা হবে, আবার 25,000 টাকার 3%। যেমন ধরো, আমি একটু এই কোশ্চেনটার মধ্যেই আবার একটু আলোচনা করে দিই। যে ধরো 20,000 টাকার 20,000 টাকার 20,000 টাকার 3% আসে 6,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা 600 টাকা। 3% যেহেতু 600 টাকা আসে, তো এটার সাথে আবার 600 টাকা যোগ হবে। আবার আলাদা আলাদাভাবে এভাবে ধর 20,000 টাকার 3% 600 টাকা, 25,000 টাকার 3% কত টাকা, প্রত্যেকটা অ্যামাউন্ট আলাদা আলাদা করে বের করে আবার এখানে এটার সাথে আবার যোগ হবে, যে সঞ্চিতি তহবিল 15%, সেই সাথে 3%-এর যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা এখানে যোগ হবে। যোগ হয়ে যদি দেখা যায় যে 20,000 টাকা হয়েছে, তো তখন বলতে হবে যে হ্যাঁ, সঞ্চিতি তহবিল এবং উন্নয়ন তহবিল থেকে 20,000 টাকা মূল্যের একটি আইস বক্স ক্রয় করা সম্ভব। হ্যাঁ, আর যদি শুধু উন্নয়ন তহবিলের কথা বলা থাকে, শুধু উন্নয়ন তহবিলের কথা সাধারণত বলা থাকে না, সঞ্চিতি তহবিলের কথাই শুধু বলা থাকে, আর পাশাপাশি উন্নয়ন তহবিলের কথাও বলা থাকলে তোমরা এভাবে আবার এই বাকি অংশটাকেও কমপ্লিট করার চেষ্টা করবে। হ্যাঁ, তো এইভাবে এই কোশ্চেনগুলো দেখি আমি যে উন্নয়ন তহবিল সহ কোনো কোশ্চেন পাই কিনা, তাহলে তোমাদেরকে সেটা সম্পর্কে একটু বিশদভাবে আলোচনা করে দিতে পারতাম।
তহবিল সম্পর্কে এইখানে উদাহরণ হিসেবে দেওয়া নেই, তো তোমরা আমার মনে হয় না সেটা আবার করিয়ে দিতে হবে, তোমরা এটা বুঝেছো। হ্যাঁ, তা না বুঝলে অবশ্যই পার্সোনালি কল দিবা বা মেসেঞ্জারে জিজ্ঞেস করার চেষ্টা করবে। তো দেখি আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। আচ্ছা, আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি আমরা। এখানে কি বলেছে দেখো, যে 2000-এর আলু চাষি নাসির আরও 40 জন আলু চাষি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তাদের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ক্রয় এবং আলু সংরক্ষণ ও বিক্রয়ের সুবিধা লাভ করা। তো দেখো, এই যে সর্বপ্রথমে আমি বলেছিলাম যে উদ্দেশ্যের দিকে খেয়াল করবে, যে কোন উদ্দেশ্যে চাষিরা বা সমবায়ীরা তাদের সমবায় সংগঠনটি গঠন করছে, সেই উদ্দেশ্য খেয়াল করলে তোমরা কিন্তু সমবায়ের প্রকারভেদ থেকে উদ্দেশ্যের কথা চিন্তা করি সেটা কোন প্রকারের সমবায় সমিতি সেটা বের করতে পারবে। তো কি বলেছে, যে 2000-এর আলু চাষি নাসির আরও 40 জন আলু চাষি নিয়ে একটি সমবায় সমিতি গঠন করেন। তাদের উদ্দেশ্য হলো প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ক্রয়ে এবং আলু সংরক্ষণ ও বিক্রয়ের সুবিধা লাভ করা। তো বলছে উক্ত সমবায় গঠনের চূড়ান্ত পর্যায়ে সমবায় নিবন্ধক তার সিল ও স্বাক্ষরযুক্ত গুরুত্বপূর্ণ দলিল নাসিরকে প্রদান করেন। হ্যাঁ, কি বলেছে, যে চূড়ান্ত পর্যায়ে সমবায় নিবন্ধক তার সিল ও স্বাক্ষরযুক্ত গুরুত্বপূর্ণ দলিল নাসিরকে প্রদান করেন। এখন সমবায়ের গুরুত্বপূর্ণ দলিল কি যদি কোশ্চেন করা হয় উদ্দীপকের আলোকে, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে যে সমবায়ের গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে সমবায় উপবিধি। হ্যাঁ, উপবিধিকে সমবায়ের মূল দলিল বলা হয়ে থাকে। আর যে সিল স্বাক্ষরযুক্ত যে দলিল নাসিরকে প্রদান করা হচ্ছে সেটাকে নিবন্ধনপত্র বলা হয়ে থাকে। যে নিবন্ধনপত্রটি নিবন্ধক তার সিল ও স্বাক্ষরযুক্ত দলিল, যেটা নিবন্ধনপত্র, সেটা নাসিরকে প্রদান করেছেন। উক্ত দলিলে সমিতির মোট শেয়ার সংখ্যা উল্লেখ আছে। নাসির 200 শেয়ার ক্রয় করেন। যেহেতু মোট শেয়ার সংখ্যা 1000 আছে, 1000-এর মধ্যে 200 শেয়ারই নাসির ক্রয় করেন। আগামী নির্বাচনে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য তিনি আরও শেয়ার ক্রয়ের পরিকল্পনা করছেন। এখন দেখো, সমবায় সমিতির কোশ্চেনে আমি কোশ্চেনের সিস্টেম অনুযায়ী বলেছিলাম যে প্রথম কোশ্চেনটা হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন। তো জ্ঞানমূলক কোশ্চেনে কি বলা আছে, সমবায় সমিতির উপবিধি কি। এখন তোমরা নিশ্চয়ই এটা পারবে যে সমবায় সমিতির উপবিধি হচ্ছে সমবায়ের মূল দলিল। মূল দলিলকে সমবায়ের উপবিধি বলা হয়, যেখানে সমিতির উদ্দেশ্য, নাম, ঠিকানা সব কিছু থাকে, সদস্যদের স্বাক্ষর থাকে, হ্যাঁ, যাবতীয় সদস্যদের নাম ঠিকানা থাকে, কাজের ধরন, কাজের উদ্দেশ্য সব কিছু উল্লেখ থাকে সমবায়ের উপবিধিতে। তো জাতীয় সমবায় সমিতি বলতে কি বোঝায়? এখন দেখো, জাতীয় সমবায় সমিতির কথা যখন আসবে তখন দেখা যাচ্ছে যে সাংগঠনিক দিক বিচারে যে সমবায় সমিতি সেটা কিন্তু সেই সমবায়ের প্রকারটা কিন্তু এখানে কাজে লাগবে। এখন আসো, জাতীয় সমবায় সমিতি কাকে বলে? আমরা কিন্তু এর আগে পড়েছিলাম যে প্রাথমিক সমবায় সমিতি কাকে বলে, কেন্দ্রীয় সমবায় সমিতি কাকে বলে, তারপর মিশ্র সমবায় সমিতি কাকে বলে, জাতীয় সমবায় সমিতি কাকে বলে, এই সম্পর্কে পড়েছিলাম। এখন জাতীয় পর্যায়ে প্রাথমিক সমবায় সমিতি কি, যে প্রাথমিকভাবে সমবায়ের বিধিনিষেধ মেনে যে ধরনের সমবায় সমিতি গঠন করা হয় তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে। এরপর হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি কাকে বলে। যে কেন্দ্রীয় সমবায় সমিতি হচ্ছে কয়েকটি প্রাথমিক সমবায় সমিতির 10টি প্রাথমিক সমবায় সমিতির সমন্বয়ে যে সমিতি গঠন করা হয় তাকে কেন্দ্রীয় সমবায় সমিতি বলা হয়ে থাকে। আর মিশ্র সমবায় সমিতি কাকে বলে? যে প্রাথমিক সমবায় সমিতি এবং কেন্দ্রীয় সমবায় সমিতি দুইটা মিলে যে সমবায় সমিতি গঠিত হয় তাকে কেন্দ্রীয় সমবায় সমিতিতে কোনো ব্যক্তির উপস্থিতি থাকে না, শুধু পরিচালনা পর্ষদে যারা থাকে তারা, অর্থাৎ প্রতিষ্ঠান, 10টি ন্যূনতম 10টি প্রতিষ্ঠান মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি হয়। আর মিশ্র সমবায় সমিতিতে ব্যক্তি বিশেষের পাশাপাশি 10টি কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে মিশ্র সমবায় সমিতি গঠন হয়ে থাকে। আর জাতীয় সমবায় সমিতি কাকে বলে? জাতীয় সমবায় সমিতি হচ্ছে যে 10টি কেন্দ্রীয়
এরূপ সমিতি দেশের এতে কোনো ব্যক্তি সদস্য থাকতে পারে না, কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে জাতীয় সমবায় সমিতি গঠন করা হয়। হ্যাঁ, তো এখন তোমরা কোশ্চেনের আনসারটা এইভাবে দিতে পারো যে জাতীয় সমবায় সমিতি বলতে কী বুঝো, যদি বলে যে সমবায় সমিতিতে কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতির সমন্বয়ে গঠিত হয় তাকে জাতীয় সমবায় সমিতি বলে। এখন জাতীয় সমবায় সমিতি সম্পর্কে তোমরা একটু ডিটেলস আলোচনা করে দিবা। তারপর দেখো গ নাম্বারের জন্য যেটা প্রয়োগমূলক যে কোশ্চেন, সেখানে আছে সদস্যদের প্রকৃতির ভিত্তিতে উদ্দীপকের সমবায় সমিতির ধরন ব্যাখ্যা করে। এখন সদস্যদের প্রকৃতির বিচারে যদি বলা হয় যে ধরন ব্যাখ্যা করতে, তাহলে আমি আগেই বলেছিলাম যে উদ্দেশ্যগত দিকটা আগে চিন্তা করতে হবে যে সদস্যদের প্রকৃতির ভিত্তিতে উদ্দীপকের সমবায় সমিতিটি কী ধরনের। যেহেতু বলা হয়েছে যে 40 জন আলু চাষি মিলে একটি সমিতি গঠন করে, কারণ কি তাদের সার বীজ এগুলা এবং আলু রাখতে যেন সমস্যা নেই। তাহলে তারা কে? তারা হচ্ছে উৎপাদক, মানে আলু উৎপাদন করেন চাষিরা। তো তাদের সেজন্য সদস্যদের উদ্দেশ্যগত দিক বিচারে দেখা যায় এরা হচ্ছে উৎপাদক, সদস্যদের প্রকৃতির বিচারে এটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, মানে সমশ্রেণীর কিছু। এখন উৎপাদক সমবায় সমিতি বলার পরে এখন তুমি এটার আনসারটা করবে যে সমশ্রেণীর কিছু উৎপাদক একত্রিত হয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করবে যদি কোনো সমবায় সমিতি গঠন করে, তাহলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলা হয়ে থাকে। এরপর উৎপাদক সমবায় সমিতির যুক্তিকতা দিবে যে উদ্দীপকের আলোকে কেন মনে হয়েছে যে তোমার এটা উৎপাদক সমবায় সমিতি, সেই মর্মে তুমি কিছু যুক্তিকতা আলোচনা করবে। তো এরপর দেখো ঘ নাম্বারে কি বলেছে যে নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে কি? যুক্তিসম্মত মত। কেন বলছে এটা? যে নাসির বলেছে যে সে মোট শেয়ারের সংখ্যাই হচ্ছে 1000, তার মধ্য থেকে নাসির 20টি শেয়ার ক্রয় করেছে। 20টি শেয়ার ক্রয় করার পরেও আবার সে আরও শেয়ার ক্রয় করতে চায়। তো সমবায়ের নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি যে নির্দিষ্ট শেয়ারের অতিরিক্ত কেউ কোনো সদস্য ক্ষমতার বলে কিংবা তার আধিপত্য দেখিয়ে সে অতিরিক্ত শেয়ার ক্রয় করতে পারবে না। সমবায়ের সকল সদস্যের অধিকার যেহেতু সমান, সেক্ষেত্রে একজন অতিরিক্ত শেয়ার ক্রয় করতে পারে না। হ্যাঁ, তো এখন কোশ্চেনের আনসার দিতে গেলে সর্বপ্রথম যেটা আসবে যে সমবায়ের যেহেতু বলা আছে শেয়ার ক্রয়ের সীমা নির্দিষ্ট থাকায় সমবায় সমিতিতে নাসির আরও শেয়ার ক্রয় করতে পারবে না, এটা সর্বপ্রথম তোমার যুক্তিটা উপস্থাপন করবে। এরপর আসো যে শেয়ার কি মূলত, যে সমবায়ের মোট মূলধনের ছোট ছোট ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়ে থাকে। তো এই শেয়ারের সাথে মালিকানা সত্ত্ব জড়িত থাকে। তো শেয়ারের যেহেতু কি আইন অনুযায়ী একজন সমবায় তার সর্বোচ্চ 20% শেয়ার ক্রয় করতে পারে, যে সমবায়ের 20% শেয়ার পর্যন্ত একজন সমবায় ক্রয় করতে পারবে, তার বেশি নয়। তো 20% শেয়ার যেহেতু নাসির অলরেডি ক্রয় করে ফেলেছে, তাই সে চাইলেও আর পরবর্তীতে অতিরিক্ত শেয়ার ক্রয় করতে পারবে না। তো এইভাবে তোমরা চাইলে সমবায়ের যে উচ্চতর দক্ষতা অংশটা আছে সেই অংশ সম্পর্কে তোমরা আলোচনা করতে পারো। তো এইভাবে তোমরা প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করবে সলিউশন করার জন্য, এবং প্রত্যেকটা কোশ্চেন যত কোশ্চেনগুলো নিয়ে চিন্তা করবে এবং কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে, দেখবে যেগুলো সহজ মনে হবে, এবং এই যে ভিতরে অধ্যায়গুলো করেছো তার আলোকেই এক একটা কোশ্চেন আসবে। তাহলে আজকে এই অধ্যায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। জি আম্মু।